আজকের এই অ্যাডভোকেট নাজমা সুলতানা আপনাদেরই দান। আপনারা কেউ অন্যের বাড়িতে কাজ করে, কেউ সারা মাস মেহনত মজদুরি করে, কেউ মাটির ব্যাংক ভেঙে নিজের কষ্টের সঞ্চয় নিয়ে আমাকে দিয়েছেন, পড়িয়েছেন, আমাকে অ্যাডভোকেট বানিয়েছেন। জীবনে এই প্রথম আমি স্বাধীনভাবে মামলা লড়তে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমি যেন এক গরিব নির্যাতিত নারীর আত্মার শান্তি দিতে পারি, আমি যেন অপরাধীকে তার উচিত শাস্তি দিতে পারি। তুমি পারবা, আল্লাহ গরিবের সহায়, আল্লাহ তোমারে জিতাইব। আমরা প্রাণ খুলে তোমারে দোয়া করতে আসি। জানি আপনারা আমাকে দোয়া করবেন, আপনারাই তো আমার সব। এই জগতে আপনারা ছাড়া তো আমার কেউ নেই। একটা ভাই ছিল, জানি না বেঁচে আছে কিনা। যারা এসব দুষ্কর্ম ঘটান তারা সমাজের মাথা সেজে থাকেন। তাদের চাতুর্য এত দূর পর্যন্ত প্রসারিত যে সমাজ সেবার ফটোগ্রাফ এবং বিমানের বৈধ টিকিটও তাদের কুকর্মকে আড়াল করে রাখে। অবজেকশন ইওর অনার, ওই ফটোগ্রাফ এবং বিমানের টিকিটের মধ্যে কোনো চাতুর্য নেই। ইয়েস ইওর অনার, ওই ছবি আর বিমানের টিকিট সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। আসামি বিকেল 4টায় অন্ধ স্কুল উদ্বোধনে ছিলেন সত্যি, এবং সন্ধ্যে 7টায় সত্যি সত্যি তিনি চট্টগ্রাম থেকে বিমানে ঢাকা এসেছেন। কিন্তু দুপুর 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত উনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন সেদিন দুপুর 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত? চট্টগ্রামে। কি করছিলেন? সাগরে সাঁতার কাটছিলাম। মিথ্যে কথা ইওর অনার, উনি ঢাকায় ছিলেন এবং আমি তা প্রমাণ করে দেব। মিস্টার আসলাম শেখ, আপনি কবে চট্টগ্রামে গিয়েছিলেন? ঘটনার 2 দিন আগে, 4 আগস্ট। বিমানের যাত্রী তালিকায় আপনার নাম পাওয়া যাবে? আমি বাইরে গিয়েছিলাম প্রাইভেট কারে। আপনি কনফার্ম? জি, আমি কনফার্ম। হিয়ার ইজ দ্য পয়েন্ট ইওর অনার। আমার প্রতিপক্ষের বিজ্ঞ ব্যারিস্টার সহ দেশের প্রতিটি লোক জানেন ওই দিন 4 আগস্ট উপকূলের প্রবল ঘূর্ণিঝড়ের আঘাত হানার আশঙ্কা ছিল। সমুদ্র বন্দরগুলোর জন্য 6 নম্বর মহা বিপদ সংকেত ছিল। আর সেদিন কোন নদীতে ফেরি বা লঞ্চ স্টিমার চলাচল করেনি। এই সেই রিপোর্টের কপি। তাও যদি হয় ইওর অনার, তাহলে আমার ক্লায়েন্টকে বিকেল 4টার অনুষ্ঠানে চট্টগ্রামে উপস্থিত থাকার জন্য অন্তত পক্ষে সকাল 9টার মধ্যে রওনা হতে হয়েছিল। অতএব বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত তার পক্ষে ঢাকায় থাকা প্রশ্নই ওঠে না। ওঠেন ইওর অনার। 12:30 নয়, 1টা, এমনকি 2টো পর্যন্ত ঢাকায় থেকেও আসামির পক্ষে বিকেল 4টায় চট্টগ্রামের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব। কাম টু দ্য পয়েন্ট অ্যাডভোকেট সুলতানা। ইয়েস ইওর অনার। আসামির অনেকগুলো বিলাসিতার মধ্যে একটি হলো ফ্লাইং ক্লাবের বিমান নিয়ে আকাশে ওড়া। ঘটনার দিন অর্থাৎ 6 আগস্ট দুপুর 1টার পর আসামি ফ্লাইং ক্লাবের বিমান ভাড়া করে দুপুর 2টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এই সেই ফ্লাইং ক্লাবের রিসিট। ইওর অনার, সেই লেখা সাদা কোটটি আদালতে উপস্থিত করার জন্য আমি 2 দিনের সময় প্রার্থনা করছি এবং সেই সাথে এই 2 দিনের জন্য আসামিকে পুলিশ রিমান্ডে রাখার অনুমতি চাচ্ছি, যাতে করে আসামি পক্ষ প্রমাণ গায়েব করার সুযোগ না পায়। প্রার্থনা মঞ্জুর করা হলো এবং সেই সাথে আসামিকে 2 দিনের পুলিশ রিমান্ডে রাখার অনুমতি দেওয়া হলো। আদালত আজকের মতো এখানেই মুলতবি ঘোষণা করা হচ্ছে। এইটা কি করলেন আপা? আসল কথা দেখিয়ে দিলে তো কেসটা খারাপ হয়ে যেত। নির্ঘাত ফাঁসি। কোর্টটা কোন এলাকায় আছে তা আমি জানি। আরে টাকাটা পেতে আবার 2 দিন দেরি করতে হবে। কোর্টটা যদি আজে হাজির করে দিতে। আরে উকিলের বাচ্চা, উকিল বাইরে আয়। কোথায় আয়, তোর ওকালতের জবান টেনে ছিঁড়ে নিয়ে যাব। বাইরে আয়। কি চাই? এখানে এত চাতামিটি কিসের? শাট আপ, শাট আপ, শাট আপ। মোল্লার সামনে দাঁড়িয়ে এ কথা কোনো পুরুষ উচ্চারণ করলে এতক্ষণে টেনে ছিঁড়ে 2 টুকরা করে ফেলতাম। শোনা উকিল, আসলাম শেঠের মামলা আর 1 কদমে এগোবে না। কেসের তারিখে কোনো প্রমাণ কোর্টে যাবে না, কোনো সাক্ষী কোর্টে যাবে না, তুমি নিজেও কোর্টে যাবে না। কেন?
মুন্না শুধু হুকুম দেয়, কৈফিয়ত দেয় না। নাজমা সুলতানা কোনো অন্যায় হুকুম মানে না, কারণ নাজমা সুলতানা শুধু একটি মেয়ের নাম নয়। নাজমা সুলতানা মানে গরিবের বিবেক, নাজমা সুলতানা মানে গরিবের ন্যায় বিচার, নাজমা সুলতানা মানে গরিবের একতা, নাজমা সুলতানা মানেই গরিবের যুদ্ধ। অতএব নাজমা সুলতানা কোর্টে যাবেই। অসম্ভব, কোর্টে তো নাজমা সুলতানা লাশ হয়ে যেতে পারবে না। আর সে চেষ্টা করলে যে মেয়ের কেস নিয়ে তুমি লড়ছো তার চেয়ে অনেক খারাপ অবস্থায় তোমাকে পাওয়া যাবে। তুমি ভেবেছো নারী অবলা অসহায়, কিন্তু আজ শুনে যাও, নারীরা প্রতিবাদ করতে শিখেছে। তোমাদের মতো মাস্তান গুন্ডাদের কিভাবে সাহায্য করতে হয় নাজমা অ্যাডভোকেটে ভালো করে জানা আছে। গেট আউট, আই সে গেট আউট। মুন্না ভাই, আর খেও না। তুমি শেষ পর্যন্ত মেয়ে মানুষের গায়ে হাত দিবা? চুপ, মেয়ে মানুষ বলে একটু বেসামাল হয়ে নিচ্ছে। যতটুকু বিবেক এখনো আছে তা যেন জেগে উঠতে না পারে। শালিকে আজ রাতেই উঠিয়ে আনবো। কে আপনি? আমি আমি একটা খারাপ খবর শুনে ছুটে এসেছি। কি খবর? মুন্না মুন্না আপনাকে তুলে নেবার জন্য আসছে। আকবর শেঠ অনেক টাকা দিয়ে মুন্নাকে কিনে নিয়েছে। কারণ আমি একজন হোটেল ডান্সার। আমার পরিচয়ের দাগ আমার বোনের গায়ে লাগুক এ আমি চাইনি, এখনো চাই না। তাই রাতের অন্ধকারে লুকিয়ে আপনার কাছে এসেছি। আপনি এখান থেকে চলুন, আপনার বেঁচে থাকা দরকার, না হলে যে আমার বোনের অতৃপ্ত আত্মা শান্তি পাবে না। আপনি কোন হোটেলে আছেন? হোটেল ব্লু মুন। ওটা তো আকবর শেঠের হোটেল। হ্যাঁ। ওখানে কেউ জানে না মিনি আপনার বোন? না, মা বাবা মারা যাবার পর বাধ্য হয়ে আমাকে হোটেল ডান্সারের কাজ নিতে হয়। তখন থেকে আমি ওকে হোস্টেলে রেখে পড়িয়েছি, সেই ক্লাস 7 থেকে এই বিএ ক্লাস পর্যন্ত। এমনকি ওকেও ভুলিয়ে দিতে চেয়েছি যে আমি ওর বোন। সাব্বাস বোন, তোমাকে তো তোমার বোন দিতে পারবো না, তবে আজ থেকে তুমি আমার বোন। আপনার বোন হবার যোগ্য আমি নই, কিন্তু এদিকে সময় কম। আপনি জলদি চলুন আপা। না, একটা গুন্ডা মাস্তানে হাত যত শক্তিশালী হোক তার ভয়ে আমি পালিয়ে যেতে পারি না বোন। ওই মুন্নারও যদি তোমার বোনের মতো একটা বোন থাকতো, তাকে নির্যাতিত করে যদি কেউ খুন করতো, তাহলে হয়তো মুন্নাই তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। ন্যায় শক্তিকে হুকুম দিতে না এসে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করতো। কে বলে ও গুন্ডা মাস্তান, কে বলে ও শক্তিশালী? ও তো একটা ভীতু কাপুরুষ। মা বাবা ভাই বোনের ভালোবাসা যদি ওর বুকে থাকতো, তাহলে ওর শয়তানের কাছে বিক্রি হয়ে যেত না, ওর হৃদয়টা পাথর হয়ে যেত না। ও কি করে বুঝবে কারো নিষ্পাপ, কারো আদরের বোন পশুর হাতে নির্যাতিত হয়ে খুন হলে তার বাবা মা ভাই বোনের বেদনা কি তীব্র হয়, কি জ্বালা হয় তাদের বুকে, কি কষ্ট, কি ব্যথায় তাদের মন হাহাকার করে ওঠে।